উত্তরবঙ্গ আমাদের সকলের কাছেই একটা অত্যন্ত প্রিয় জায়গা, সেটা দার্জিলিং হোক, কালিম্পং, কার্শিয়ং বা কোনো অফবিট পাহাড়ি গ্রাম। আমি ঠিক জানি না আপনারা কোন সময় পাহাড়ে যেতে পছন্দ করেন, কিন্তু এইটুকু বলতে পারি যদি বর্ষাকালে পাহাড়ে না যান একবার তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। কেমন লাগছে বলো? বাহ, তাই চাটা তাড়াতাড়ি বসিয়ে দিন। আমি আনছি গরম গরম বেগুনি আর আলুর চপ, সাথে অঞ্জনদার গান। আর যাওয়া যাক আমাদের সকলের প্রিয় দার্জিলিংয়ে। আজকের আমাদের যাত্রা শুরু করছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর স্টেশনে পৌঁছে ব্যারাকপুর লোকাল ধরে এগিয়ে চললাম শিয়ালদার দিকে, কারণ আজকে দার্জিলিং মেল ছাড়বে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদায় নামার পর দেখলাম প্রচণ্ড ভিড়, আর যেহেতু এখনো 1.5 ঘন্টা মতন টাইম বাকি ছিল তাই চলে গেলাম শিয়ালদা স্টেশনের ওয়েটিং লাউঞ্জে। এই এসি ওয়েটিং লাউঞ্জে ঢুকতে গেলে আপনাদের দেখাতে হবে আপনার ট্রেনের পিএনআর, আর দিতে হবে প্রতি ঘন্টার জন্য 10 টাকা করে। কেমন লাগছে? ভালো। শিয়ালদায় গিয়ে ওয়েট করার জন্য আপনার এই লাউঞ্জটা কিন্তু নিশ্চয়ই ব্যবহার করবেন। ভেতরে এসি রয়েছে, খাওয়া দাওয়া পাওয়া যায়, চা পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, তাই আপনাদের কোনো সমস্যাই হবে না। কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার বেরিয়ে পড়লাম, কারণ এখন যেতে হবে প্ল্যাটফর্মে, কারণ দার্জিলিং মেল অলরেডি ঢুকে গেছে। আর বেরোনোর সময় আপনাদের লোকেশনটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখলাম নতুন একটা সিরাজ রেস্টুরেন্টও খুলেছে, বেশ ভালোই ডেভেলপমেন্ট হচ্ছে দেখছি। আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা কোথায়। আর এখান থেকে বেরিয়ে জাস্ট নেক্সট প্ল্যাটফর্মটাতে গেলেই কিন্তু দার্জিলিং মেল ওখানে দাঁড়িয়ে আছে। আজকে আমরা যাত্রা করব 12343 দার্জিলিং মেলে, আর টিকিট কেটেছি 3rd এসিতে। দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা থেকে হলদিবাড়ি অবধি যায়, কিন্তু আমরা নামবো নিউ জলপাইগুড়িতে। 10টা 5 রাত্রিবেলায় ট্রেনটা ছাড়ে শিয়ালদার থেকে, আর নিউ জলপাইগুড়ি কটায় পৌঁছাবে? সকাল 8টা 5-এ। আপনারা যদি হলদিবাড়ি যেতে চান তাহলে হলদিবাড়ির অফিসিয়াল টাইম হচ্ছে 9টা 55। এই ট্রেনে কিন্তু আমরা যাব 3rd এসিতে, যেটা টিকিটটা আমরা অনলাইনে বুক করেছিলাম, লিঙ্কটা দেওয়া থাকলো ডেসক্রিপশনে। টিকিটের ভাড়া এখানে পড়বে হচ্ছে 962 টাকা মতন, যেটার মধ্যে কিন্তু ট্যাক্স ইনক্লুসিভ আছে। আর এই ট্রেনে রয়েছে ফার্স্ট ক্লাস মানে H1 কম্পার্টমেন্ট একটা, সেকেন্ড ক্লাস বা সেকেন্ড এসি দুটো, A1 আর A2। আর আমরা যেটাই যাচ্ছি 3rd এসি, সেটা রয়েছে 7টা বগি, B1 থেকে B7 অবধি। তারপর রয়েছে স্লিপার, যেখানে কিন্তু এসি নেই, খালি শুয়ে শুয়ে যেতে হবে, সেখানেও রয়েছে 7টা কম্পার্টমেন্ট, S1 থেকে S7। আর ফাইনালি ট্রেনে রয়েছে 3টে জেনারেল কম্পার্টমেন্ট। উঠে পড়লাম আমাদের 3 টায়ার এসির কম্পার্টমেন্টে, আর এটা হচ্ছে B7। আর মা বাবার সিট কিন্তু এখানেই পড়েছিল। এখানে দেখুন রয়েছে একটা আপার বার্থ, মিডল বার্থ আর লোয়ার বার্থ। তো এক সাইডে 3-6টা সিট, আর অপোজিট সাইডে সাইড আপার আর সাইড লোয়ার। টোটাল তাহলে একটা জায়গার মধ্যে কিন্তু 8খানা সিট আছে। মা বাবা যেহেতু সিনিয়র সিটিজেন, সেই জন্য লোয়ার বার্থ পেয়ে গেছিলাম এই কম্পার্টমেন্টে। এখানে রয়েছে চার্জিং সকেট, যেগুলো মোটামুটি কাজ করে, কিন্তু আমার যে সিটটা পড়েছিল সেটা পড়েছিল অনেক দূরে, কারণ আমার ওয়েটিং থেকে কনফার্ম হয়েছিল সেদিনকেই। আর দেখতে দেখতেই ঠিক একদম এক্স্যাক্ট টাইমে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদার থেকে এনজেপি ট্রেন যখনই ছাড়ে তখনই মনে হয় যেন পাহাড় দেখতে পেয়ে গেছি। আমাদের দার্জিলিং আর নর্থ বেঙ্গলের পাহাড়ে এরকমই কিন্তু অ্যাট্রাকশন। আজকের ডেট হচ্ছে 14ই আগস্ট, আর রাত্রিবেলায় ট্রেনে উঠবো। কালকে ভোরবেলায় মানে ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট পৌঁছে যাবো এনজেপিতে। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার পথে মাঝখানে পড়ে 4টে হল স্টেশন। প্রথমটা হলো বর্ধমান, সেকেন্ড বোলপুর, তারপর মালদা, আর ফাইনালি কিষানগঞ্জ। আর ট্রেনের দরজা দিয়ে যখন বাইরের দিকে তাকাচ্ছিলাম, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মনটা একদম দারুণ হয়ে যাচ্ছে। বর্ষাকালে পাহাড়ে যাওয়ার মজাটা কিন্তু জাস্ট নেক্সট লেভেল। যারা গেছেন তারাই জানবেন, আর যারা যাননি এখনো এক্ষুনি যান। প্রতিটা কম্পার্টমেন্টের এন্ডে রয়েছে 2টো করে বাথরুম, মানে 2 সাইড মেলালে 4টে ওয়াশরুম রয়েছে কিন্তু। আর এখনো অবধি ওয়াশরুমটা যেহেতু পরিষ্কার আছে, আপনাদের চট করে একবার দেখিয়ে দিই। কিছুক্ষণ পরেই ট্রেন ঢুকে গেল বর্ধমানে।
বাড়ি থেকে খাবার দাবার নিয়েই এসছিলাম, সেটা খাওয়ার পর পেট তো একদম ভরে গেছে। আর সারাদিন অফিস করে তারপর যাত্রা করছি, এতটাই টায়ার্ড ছিলাম বর্ধমানের পরে আর ওয়েট করতে ইচ্ছে করছিল না। অন্য যে কম্পার্টমেন্টে আমার সিট ছিল সেখানে গিয়ে শুয়ে পড়লাম। দেখা হবে আপনাদের সাথে আবার কাল সকালে। সকালে উঠে দরজা দিয়ে বাইরে তাকালাম আর দেখতে পেয়ে গেলাম সবুজের সমারোহ। দারুণ সুন্দর বাইরের পরিবেশ, এত ভালো লাগছিল কি বলবো। বর্ষাকালের কিন্তু একটা আলাদাই চার্ম, এবং সেই চার্মটাকে উপভোগ করতে করতে ব্রাশ করে নিলাম, ফ্রেশন আপ হয়ে নিলাম, আর তারপর নেমে পড়লাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সময় হয়ে গেছে 8:06, এই জাস্ট নামলাম নিউ জলপাইগুড়ি এনজেপি স্টেশনে। আর এই যে দার্জিলিং বা হলদিবাড়ি মেল। এতবার করে এনজেপি বা পাহাড়ের দিকে যাই তাই ওদিকে কিন্তু চেনা হয়ে গেছে। আর মুকেশ ভাইকে অলরেডি বলে দিয়েছিলাম আজকে গাড়িটা দেওয়ার জন্য। গাড়ি নিয়ে এসেছিল জাভেদ, আর জাভেদ বলল এখন নাকি পার্কিং আবার চেঞ্জ করে দিয়েছে, মানে অনেক দূরে হয়ে গেছে। কিন্তু যাওয়ার পথে একটা দারুণ সারপ্রাইজ দেখতে পেয়ে গেলাম। অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা কিন্তু ট্রেনে আসতে আসতে একবার দুবার দেখতে পেয়েছিলাম। এখানে হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখ দিয়ে কিন্তু দারুণ সুন্দর উপভোগ করলাম এই ভিউটা। কাঞ্চনজঙ্ঘা দেখার পর কেমন লাগলো বলো? দারুণ লাগলো, আমরা তো ট্রেনের ভেতর থেকেও দেখেছি, হ্যাঁ বাইরে থেকেও দেখতে পেলাম। কিচ্ছু হবে না। এই মা এখন চিন্তা করছে ট্রলিটাকে নিয়ে আসবে নাকি জলের উপর দিয়ে। চলে যাও, কোনো ব্যাপার না, নিউ পার্কিং এর দিকে যেতে হবে। কাটা লেগে যাবে, কিচ্ছু হবে না, যাও চলে যাও চলে যাও। এই যে নতুন সব পুরো একদম চেহারাই পাল্টে দিয়েছে এখানে কিন্তু এনজেপি স্টেশন। আর এবার যাবো হচ্ছে নিউ পার্কিং এর দিকে, যাওয়া যাক তাহলে। আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন হচ্ছে টাইম 8:15। এখন ট্রেন থেকে নেমে পড়েছি, যাচ্ছি হচ্ছে নিউ পার্কিংয়ের দিকে। এখানে কিন্তু ওল্ড পার্কিং নিউ পার্কিং ভাগ হয়ে গেছে এখন। আর গাড়ি সব বুক করা আছে, সব মানে একটা গাড়ি বুক করা আছে। প্রচণ্ড টায়ার্ড, এখন সেদিকে যাই, কিন্তু দারুণ লাগছে ইন্ডিপেন্ডেন্স ডেতে। এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের দিকে। প্রথমে নিউ পার্কিংয়ের দিকে যাই, সেখানে গিয়ে জায়গাটা দেখাচ্ছি আপনাদের, আর তারপর গাড়িতে উঠে আবার কথাবার্তা বলছি। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, আর কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেলাম সকাল সকাল, আর কি চাই জীবনে। হ্যাঁ পুরো শেড দিয়ে দিচ্ছে কিন্তু এদিকে, এর মাঝখান দিয়ে সব জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে। কেমন লাগছে বলো? বাহ, দেখে নিন একবার নিউ পার্কিংটা কোথায় করেছে। এই যে প্রচুর যে দোকান ছিল না, এই দোকানের পাশে দিয়ে কিন্তু ঢুকে যেতে হচ্ছে। লেখা আছে যাত্রী সাথী কর্নার দিস ওয়ে। আর এই দিয়ে আসলাম কিন্তু, যাওয়া যাক তাহলে এবার এই দিকটায়। কাউকে নেমে জিজ্ঞেস করবেন নিউ পার্কিং কোন দিকে, বা এই যে যাত্রী সাথী কাউন্টারও কিন্তু লেখা আছে। অনেক চেঞ্জেস হয়েছে এদিকে। যিনি যাবেন উনি যে ওয়াশরুমটা আছে ওই দিকটায় দাঁড়িয়ে আছে, তো দেখি ওখানে গিয়ে খুঁজে পাই কিনা। এই যে এটা হচ্ছে নতুন পিক আপ পয়েন্ট আর নিউ পার্কিং কিন্তু এটা। এই সামনে গিয়ে ডান দিকে গাড়ি রয়েছে টয়োটা ইটিওস লিভা। প্রচুর ভিড় এখন, প্রচুর ভিড় আজকে। এই যে আমাদের গাড়ি, আমি নাম্বার এবং ডিটেলস সব শেয়ার করে দেবো। এটা হচ্ছে টয়োটা ইটিওস লিভা। আর পার্কিংয়ে ভিড়টা দেখুন একবার, বিশাল ভিড় কিন্তু আজকে। যেহেতু লং উইকেন্ড, বৃহস্পতিবার দিন আর শুক্রবার লোকজন ছুটি নিয়েছে, তাই কিন্তু বিশাল লং উইকেন্ড পড়ে গেছে, সবাই ঘুরতে আসছে এখন। এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:40, আর উঠে পড়েছি হচ্ছে জাভেদ ভাইয়ের গাড়িতে। আর জাভেদ ভাই আমাদের ছেড়ে দেবে হচ্ছে দার্জিলিংয়ে। আর কটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা বুক করেছি হচ্ছে দার্জিলিং ট্যুরিস্ট লজ, এবং সেখানেই ড্রপ করে দেবে।
ওয়েদার কিন্তু বেশ ভালো, এক্সপেক্ট করিনি যে অগাস্ট মাসে এরকম ওয়েদার পাওয়া যাবে, কিন্তু শুনছি নাকি একদিন আগেও বৃষ্টি হয়েছিল, গতকালকে মানে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু বেশ ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, তাই দারুণ লাগছে। শিলিগুড়িতে একটু তাপমাত্রা বেশি আর হিউমিডিটিও বেশি, তো সেই জন্য একটু প্যাচে রয়েছে, কিন্তু আশা করছি আর একটু সামনে দিয়ে যখন এগোবো তখন ওয়েদারটা খুব ভালো পাবো। হেভি এক্সাইটিং, খুব ভালো লাগছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন, আর আমাদের ফেরার ট্রেন হচ্ছে রোববার দিন রাত্রিবেলায় দার্জিলিং মেল। তো যাওয়া যাক এবার দার্জিলিংয়ের দিকে। মাঝে একবার রোহিণী বা ইয়েটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো, কারণ পেয়েছে প্রচণ্ড খিদে, ব্রেকফাস্টটা করা হয়নি। কিন্তু দারুণ হেভি এক্সাইটিং লাগছে, কিন্তু হালকা হালকা পাহাড় সামনে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই এখন জাস্ট এই রোহিণী ফটক থেকে টার্নটা নিলাম, আর এটা হচ্ছে ফেমাস টার্নটা, যেখান থেকে টার্ন নেওয়ার পরই সামনে পাহাড় দেখতে পাওয়া যায়। তো আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটায় চলে এসেছি আর দারুণ লাগছে, কিন্তু অপূর্ব লাগছে। শিলিগুড়ির দিকে মানে এখনও অলমোস্ট শিলিগুড়ি কাছাকাছি আছি, তো সেই দিকে গরমটা ছিল, এখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, হেভি লাগছে। সামনে পাহাড় মেঘলা মেঘলা রয়েছে, কিন্তু ভাইব জাস্ট টু গুড। বাইরের দিকে এখন আস্তে আস্তে মেঘ করছে, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে রোহিণী টোল প্লাজাতে। রোহিণীর ওয়াটারফলটা কিন্তু দুর্দান্ত, এই জন্য এখানে এসে দাঁড়ালাম আর এখানে খাওয়া দাওয়াটা খেয়ে নিই, মানে ব্রেকফাস্টটা সেরে নিই। এই দেখুন এই দোকানটায় মাঝে মাঝে কিন্তু এখানে যখন আসি এখানেই দাঁড়াই। প্রচুর গাড়ির ভিড়, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, হেভি লাগছে, কিন্তু মোমো না খেলে আবার হবেই না মনে হচ্ছে। কি করছো? হ্যাঁ, মোমো নেই? ও, এই খাওয়ার দোকানে চলে এসেছি, এখানে অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে 2টো ব্রেড অমলেট আর একটা মোমো, আর চা আসছে, গরম গরম চা, হেভি লাগছে, মানে টু গুড। মার মুখটা একটু করুণ হয়ে গেছে, কেন? হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছো? তো টায়ার্ড হয়েছি, ট্রেনের মধ্যে খিদ তো জানাতে ছিল না। কেমন লাগছে? কেমন লাগছে? এই যে ডিম পাউরুটি, যে মোমো চলে এসছে। পাহাড়ে আসলে মোমো না খেলে কিন্তু হবেই না। মোমোটা খেতে বেশ ভালো, কিন্তু একটু লেয়ারটা একটু মোটা মোটা আছে। দারুণভাবে ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার এগোচ্ছি আবার পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে বলা ভুল হবে, কারণ অলরেডি পাহাড়ে উঠে গেছি। আর এখানে পড়লো হচ্ছে 290 টাকা, 100 টাকা করে মোমোর প্লেট যেটা ছিল চিকেন মোমো, আর 60 টাকা করে হচ্ছে ব্রেড বাটার মানে ব্রেড টোস্ট আর কি, আর চা হচ্ছে 20 টাকা করে। তো এই জায়গাটা এসে দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে খাওয়ার দাওয়া ঠিকঠাক, বিশাল কিছু এক্সপেক্ট করবেন না, কিন্তু খাওয়ার ঠিকঠাক। কিন্তু এখানে এই ওয়াটারফলের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখন ওপরে হালকা হালকা মেঘ চলে এসছে, তো জায়গাটা যে কী মায়াবী লাগছে কি বলবো, দুর্দান্ত লাগছে। কিন্তু দেখুন একবার, বেশি কিছু কথা বলছি না, রাস্তাটা আপনাকে দেখাচ্ছি। বর্ষাকালে কিন্তু পাহাড়ে আসার এটা একটা আলাদাই মজা। দেখুন সামনে দিয়ে কীরকম মেঘ যাচ্ছে। লং উইকেন্ড, বৃহস্পতিবার দিন ছুটি, 15ই আগস্টের 16 তারিখ লোকজন ছুটি নিয়েছে, তার সাথে আরও 2 দিন উইকেন্ড অ্যাড হয়ে গেছে। তাই জন্য কিন্তু আজকে প্রচুর ভিড়, এখানে বিশাল ভিড়। বড় বড় বাইকার গ্রুপরা যাচ্ছে, গাড়ি তো যাচ্ছেই, বাস কিছু বাদ নেই। সেই জন্য কিন্তু এই রাস্তা তো ভালো রকম জ্যাম হয়ে যাচ্ছে, দেখুন একবার। এখন আমরা ক্রস করে যাচ্ছি কার্শিয়ং। টু বি প্রিসাইজ, কার্শিয়ংয়ের যে আই লাভ কার্শিয়ং সাইনটা আছে সেটা ক্রস করে এবার উপর দিকে উঠবো। আর এরপর রাস্তা কিন্তু দারুণ সিনিক।
কার্শিয়ং কিন্তু আমার খুব প্রিয় একটা জায়গা, আর সুযোগ পেলেই কার্শিয়ংয়ে এসে থাকি। কার্শিয়ংয়ের ডাউহিল আমার খুব প্রিয়, তাই আপনারা যদি কার্শিয়ং না এসে থাকেন, আমার চ্যানেলে কিন্তু কার্শিয়ংয়ের অনেক ভিডিও রয়েছে, সেইগুলো দেখে কার্শিয়ংয়ের প্ল্যানটা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখতে দেখতেই ঢুকে পড়লাম কার্শিয়ংয়ের মেন টাউনে, আর এখন ক্রস করছি কার্শিয়ং রেলওয়ে স্টেশন। এই জায়গাটাই হচ্ছে কার্শিয়ংয়ের মেন মার্কেট। এখানে অনেক হোটেল আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আর এখান থেকে কিন্তু আপনারা সব সাইট সিইং স্পটও ঘুরে আসতে পারবেন। আজকে সারা রাস্তায় প্রচণ্ড ভিড়, যেরকম আপনাদের দেখাচ্ছি, বাইক গাড়ি কিছু বাদ নেই, প্রচুর লোকজন যাচ্ছে পাহাড়ে। কিন্তু এখন আমরা নিচের দিকে একটা অন্য রাস্তায় এসেছি, মেন যে কার্শিয়ংয়ের যে শহর আছে তার মাঝখান দিয়ে যাচ্ছি না, কিন্তু সেদিকে প্রচণ্ড ভিড় আছে, তো নিচের দিকে রাস্তায় আসছি। আর এখানে রয়েছে পুরো চা বাগান। আমার কথা ততলা শোনা যাচ্ছে না, কিন্তু আপনার জায়গাগুলো দেখাচ্ছি, দুর্দান্ত হেভি লাগছে, এ ক্লাস। এই দেখুন পুরো চা বাগান, আর এইদিকে এটা হচ্ছে কার্শিয়ংয়ের শহর। এই দেখুন, ড্রোনটা এখান থেকে ওড়াচ্ছি না, পরে ওড়াবো, কিন্তু এখান দিয়ে দুর্দান্ত লাগছে। কিন্তু পাহাড়ে যতই ভিড় হোক, ওয়েদার খারাপ থাকুক, যাই হোক না কেন, কিন্তু পাহাড়ে যতবারই আসি মনটা কিন্তু জড়িয়ে যায়। জাস্ট এটার কোনো সেকেন্ড ব্যাপার নেই, সবসময় কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তাই এখানে দাঁড়িয়ে এই রোদের মধ্যে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এইটা একটু টাইম কাটাচ্ছি এখানে, একটু চা বাগানটাকে এনজয় করছি, করে আবার এগোবো হচ্ছে দার্জিলিংয়ের দিকে। प्रधानाध्यापक महोदय श्री अशोक। আজকে এই এরিয়াতে অনেক জায়গায় অনেক রকম ইভেন্ট হচ্ছে। এখানে যেমনি হচ্ছে ম্যারাথন, এখন ম্যারাথনের লোকজন এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, হাঁটছে, দৌড়াচ্ছে, খুব সুন্দর। 15ই আগস্ট বলে কিন্তু অনেক কিছু হচ্ছে, নিচে একটা স্কুলের ফাংশন হচ্ছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেগুলো হচ্ছে, ভালো লাগছে বেশ এই সময়টা। কিন্তু এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে আর কি, রাস্তাটা ব্লক করে রেখে, যেহেতু ম্যারাথন রানার্সরা হাঁটছে বা দৌড়াচ্ছে এখান দিয়ে। এই এখন জাস্ট ম্যারাথন শেষ হলো, এবার আমরা আবার এগোচ্ছি, রাস্তা এখন খুলে দিয়েছে, দারুণ সুন্দর ওয়েদার লাগছে, এখন পুরো মেঘ এসে পড়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়, যেরকম বারবার করে বলছি। কিন্তু এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, রাস্তা দেখাচ্ছি। এই যে আমরা কিন্তু এখন কার্শিয়ংয়ের এখানেই রয়েছি, এখান থেকে বেরিয়ে এখন স্ট্রেট যাব। আর যতদূর মনে হয় সামনে হচ্ছে এই কার্শিয়ং ট্যুরিস্ট লজ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা, মনে হচ্ছে এখানে এসেছিলাম। হ্যাঁ ঠিকই ধরেছি, এই যে দেখুন কার্শিয়ং ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। এখানে একবার এসে থাকবো, এটার বুকিং পাইনি আবার, সেই জন্য এবার আসলাম না, পরে এবার আসবো। এটার লোকেশানটা কিন্তু বেশ সুন্দর। এই দেখুন এখনও লোকজন কিন্তু ম্যারাথনের জন্য দৌড়াচ্ছে। আপনারা অনেকেই হয়তো বর্ষাকালে পাহাড়ে যাওয়া প্রেফার করেন না, কিন্তু আমি বারবার করে রেকমেন্ড করব বর্ষাকালে নিশ্চয়ই একবার পাহাড়ে ঘুরে আসুন। তখন যে ফিলটা পাবেন আর যেরকমভাবে এনজয় করতে পারবেন, সেটা কিন্তু অন্য সময় পাবেন না। হ্যাঁ, আপনারা যদি সাইট সিইং করতে চান, অনেক জায়গা ঘুরতে চান, সেইগুলো হয়তো পসিবল হবে না, কিন্তু এক জায়গায় বসে আশপাশটা ঘুরে আশপাশের খাবার দাবার খাবেন, চা খাবেন, অঞ্জন দত্তের গান শুনবেন, এরকমভাবে যদি এনজয় করতে চান, তাহলে কিন্তু পাহাড় দারুণ লাগে। স্পেশালি পাহাড় কিন্তু একদম সবুজ হয়ে যায় বর্ষাকালে, যেটা আপনাদের দেখাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে যেতে। বেশি কিছু বলবো না, কার্শিয়ং ক্রস করছি, যেই শহরটা দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে। আর আবারও বলবো, কার্শিয়ংয়ে যদি না থেকে থাকেন, নেক্সট টাইম কিন্তু নিশ্চয়ই ঘুরে যাবেন। এখন আমরা ক্রস করছি সোনাদা টাউন, যেখান থেকে কিন্তু চটকপুরও চলে যাওয়া যায়। আর এই সোনাদা দার্জিলিং ডিস্ট্রিক্টের জোরবাংলো সখিয়াপুকুরি ব্লকের একটা টাউন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমি যদিও সেরকমভাবে এটা এক্সপ্লোর করিনি, বাট নেক্সট টাইম যখন সুযোগ পাবো নিশ্চয়ই আসবো। পেছনে ছিল সোনাদা স্টেশন, সেটা ক্রস করে আবার স্ট্রেট যাচ্ছি। এই জায়গাতে কিন্তু ভালো জ্যাম, যেরকম সবসময় থাকে, স্পেশালি এরকম পিক সিজনে সেরকমই রয়েছে।
এখন আমরা একটা রাস্তায় চলে এসেছি, এখান দিয়ে কিন্তু টাইগার হিলে যাওয়ার রাস্তা চলে যাচ্ছে। আর এখানে আরেকটা রাস্তা ডান দিকে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হেঁটে গেলে কিন্তু তাকদা তিনচুলে সব এদিক দিয়ে যাওয়া যায়। এখন যে রাস্তাটা আছে এটা নাকি বন্ধ, মানে পুরোটা যাওয়া যাচ্ছে না। সাইট সিংয়ের জন্য ঠিক আছে, মানে সাইট সিং করে আপনারা চলে আসবেন তাহলে ঠিক আছে, নইলে কিন্তু আর বেশি দূর কিন্তু যাওয়া যাচ্ছে না। মানে আপনারা যদি যেতে চান সিকিম সাইডে বা যদি যেতে চান আপনি কালিম্পং সাইডে যেতে পারবেন না, কারণ রিসেন্টলি যা অবস্থা হয়েছিল তারপর থেকে কিন্তু রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি তাকদা তিনচুলে দেখে লামাহাটটা দেখে ব্যাক করে আসতে চান সেটা কিন্তু করতে পারেন, তাহলে ওই রাস্তাটা ধরতে হবে। সামনে আসো বাতাসি আলু, দেখাচ্ছি আপনাদের। অনেকটাই এসে দার্জিলিং আর খুব দূর না, সামনেই রয়েছে ঘুমের রেলওয়ে স্টেশন। দেখুন বাঁদিকে মিরিক আর ডান দিকে হচ্ছে দার্জিলিং, 8 কিলোমিটার এখান থেকে লেখা আছে। এখন ক্রস করছি ডালি মোনাস্ট্রি, যেটা দার্জিলিং আর দার্জিলিং সাইট সিইং এর একটা ইন্টিগ্রাল পার্ট। আর ডালি মোনাস্ট্রি থেকে কিন্তু আশপাশের দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর মোনাস্ট্রি ক্রস করার পরই আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং রেলওয়ে স্টেশনে। এটা কিন্তু একটা হেরিটেজ রেলওয়ে স্টেশন আর দারুণ সুন্দর। আর এখনো অবধি যদি আই লাভ ডিএইচআর এর সামনে ছবি না তুলে থাকেন, নেক্সট টাইম কিন্তু সেটা নিশ্চয়ই করবেন। আর দেখতে দেখতেই ঢুকে পড়লাম আমাদের প্রপার দার্জিলিং টাউনে। এখন যাচ্ছি কেভেন্টার্সের নিচ দিয়ে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে তারপর দার্জিলিং টুরিস্ট লজের দিকে। মেন যে চৌরাস্তা বা ম্যাল এরিয়াটা আছে সেখান দিয়ে কিন্তু গাড়ি অ্যালাউড না, তো সেই জন্য ওদিক দিয়ে আপনারা যেতে পারবেন না, নিচের রাস্তায় কিন্তু ধরতে হবে। কিন্তু আপনারা যদি তার আগে নেমে যান তাহলে কিন্তু হেঁটে যেতে পারেন দার্জিলিং টুরিস্ট লজের দিকে। এরপর পৌঁছে যায় দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিং এ একটা দারুণ সুন্দর প্রপার্টি। এই জায়গায় ছিলাম এক নাইট, আর বৃষ্টি ভেজা দার্জিলিং এক্সপ্লোর করেছিলাম বেশ ভালো করে। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু এই ভিডিও শেষ করার আগে কিছু কথা বলার ছিল, সেটা বলেই শেষ করছি। আর আজকের দিনে মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে, সব কিছু হয়তো বলতে পারছি না ভিডিওতে, তবে একটা কথাই বলবো ভিডিওর মাধ্যমে, যারা এই জিনিসটা করেছে তারা তো মানুষ নয়, সেটা ছেড়েই দিন, এবং তাদের এগেনস্টে কিন্তু স্ট্রিক্ট ডেথ পেনাল্টি আনা উচিত, নইলে কিন্তু এই জিনিসগুলো কোনোদিনই কমবে না। 5 বছর আগেও হয়েছে, 10 বছর আগেও হয়েছে, আরও ভবিষ্যতে কিন্তু হবে। আমাদের মেন্টালিটি চেঞ্জ দরকার 100 বার, সেটা তো করতেই হবে, সেটা তো প্রাইমারি। কিন্তু এইগুলো যারা করছেন বা করছেন কি যাই হোক আর কি, মানে যেগুলো করেছে আর কি, যেই লোকগুলো বা যেই মানুষগুলো বা যেই জন্তুগুলো, তাদের কিন্তু স্ট্রিক্ট শাস্তি দেওয়া উচিত ইমিডিয়েটলি। ওই আজকে হবে কালকে হবে এই হোক করে কী হয় জানেন তো, অনেকটা টাইম চলে যাবে, লোকজন ভুলে যাবে, তারপর বললো এই 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, এই তো ছোটো ঘটনা, ইনসিডেন্ট, হ্যান ত্যান, জানেন তো কী হয় আর কি। আমি কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টিকে ইন্ডিকেট করে বলছি না, আমি কোনো পার্টি পলিটিক্সে ইনভলভড নই, কিন্তু যেগুলো কমেন্ট শুনছি, টিভিতে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, মাথা গরম হয়ে যাচ্ছে। মানে কী বলবো, মানে আমি জেনারেলি মাথা গরম করি না, কিন্তু স্ট্রিক্ট এগুলোর একটা পেনাল্টি দেওয়া হোক, যারা এগুলোর জন্য রেসপন্সিবল তাড়াতাড়ি তারা খুঁজে বার করা হোক। আরে লোকজন জানে, সবাই কিছু জানে, সবাই বুঝতে পারছে, তা বের করুন না। হসপিটালের লোক হোক, হসপিটালের বাইরের লোক হোক, বন্ধুবান্ধব হোক, যেই হোক, তাকে টেনে বার করা হোক। আর যারা এইগুলো করেছে তাদেরকে সত্যি এবার না ডেথ পেনাল্টি দেওয়া হোক, এই ছাড়া আর কোনো অপশান নেই। এই ইরাক, আফগানিস্তান, হ্যানত্যান এইসব দেশগুলোতে কেন এগুলো নেই? কারণ এই জিনিসগুলোর ভয় আছে মানুষের। যতদিন না মানুষের মধ্যে ভয়টা ঢুকবে না, ততদিন মানুষ কিন্তু এগুলো চালিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সোসাইটির প্রবলেম। আমরা বুঝতে পারছি কোনটা ঠিক কোনটা ভুল, সব কিছু মানুষ সবাই কিন্তু বুঝতে পারছে, তাও সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, ফ্র্যাঙ্কলি বলছি, এমন পোস্ট দেখবেন আপনি যেগুলো কী হচ্ছে, কিন্তু লোকজন সেই পোস্টগুলো করছে, ভাবছে সেসব জিনিসপত্র। তাই এরকম যদি একটা স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হয় যাতে মানুষের মধ্যে ভয় থাকে, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এটাই একমাত্র সলিউশন, এটাই বলতে এখন বাধ্য হচ্ছি।